দুটো বেবি ফুড, মানে আমাদের প্রচলিত এই বাজারে দুটো বেবি ফুড খুব জনপ্রিয়, একটা হচ্ছে হরলিক্স, একটা কমপ্লেন। দেখুন, কমপ্লেন খেয়ে কেউ সত্যি লম্বা হয়েছে কিনা জানি না, কিন্তু হরলিক্স খেয়ে, হরলিক্স যার জন্য অ্যাড দিত যে টলার স্ট্রঙ্গার হয়েছে, আমরা দেখতে পেলাম সেই ছোট্ট সোহম যে বলেছিল মা একটু হরলিক্স দাও, চেতে চেতে খাবো। সো হরলিক্স খেয়ে তার এতটাই শক্তি, তার শক্তি প্রদর্শন করলেন কয়েকদিন আগে। হ্যাঁ, আমি অভিনেতা সোহম চক্রবর্তী, অভিনেতা শুধু নয়, তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর কথা বলছি। এখন আপনারা বলবেন যে থাম্বনেল বা পোস্টারে কেন তৃণমূল বিধায়ক বলছেন, আপনি তো অভিনেতা সোহম বলতে পারতেন। কেন বলছি ডেফিনেটলি ব্যাখ্যা করব, কিন্তু এহেন অসভ্য বর্বর যে ব্যবহার, এটা একজন তৃণমূল বিধায়ক তথা অভিনেতার কাছ থেকে আশা করেনি বাংলা। কি দেখলাম, নিউ টাউনে উনি কোথাও একটা শুটিং করতে গেছেন, জানি না উনি হয়তো নিউ টাউনে ঘুরতে গেছেন, জানি না হয়তো উনি নিউ টাউনে সেই হোটেলে খেতে গেছেন, কিন্তু সেখানে সেই হোটেল মালিককেই ধাক্কি আরম্ভ করে দিলেন। দেখুন ভিডিও। দেখলেন কি ধরনের ব্যবহার, ভাবুন আপনি শুধু। কোথায় পায় এরা এত শক্তি? আর কিসের জোরে একজন তৃণমূল বিধায়ক, যিনি মানুষের জনপ্রতিনিধি, তার ক্ষমতা আসে কোথা থেকে এই ধরনের একজন বয়স্ক মানুষকে ঠেলে ফেলে দেওয়ার মতো? দেখুন, ঘটনার সূত্রপাত জানি না, জানতামও না, কিন্তু এটা আমরা ভালো করে বুঝতে পারছি, যেহেতু তিনি হোটেল মালিক, সুতরাং হোটেল চালাতে গেলে বা রেস্টুরেন্ট চালাতে গেলে কম বেশি নেতার সঙ্গে হাত রাখতেই হয়। আর দলটার নাম তৃণমূল, উনিও কোনো একটা নেতার সঙ্গে যোগাযোগ করেছেন, ওনার কাছেও সিসিটিভির ফুটেজ ছিল, সেই নেতাকে দিয়েছেন, সেই নেতা খুব সুচতুরভাবে সংবাদ মাধ্যমে চালিয়ে দিয়েছেন, তাই আমরা জানতে পারলাম, নাহলে জানতেও পারতাম না। এহেন কত ঘটনা প্রতিদিন আমাদের রাজ্যের ছোট বড় শহরে ঘটেই চলে। তৃণমূল নেতাদের গুন্ডামি, দাদাগিরি চলতেই থাকে। আজকে যেহেতু তৃণমূল তো মানে বিভিন্ন নেতা বিভিন্ন লবি আছে, তাই কোনো একটা লবি চলো সোহমের বিরুদ্ধে একটা চালিয়ে দাও, আর মিডিয়াও নিয়ে নিয়েছে, তাই আমরা জানতে পারলাম। এবং জানতে পারার পর সোহম ক্ষমা চেয়েছে, কিন্তু ক্ষমা চাওয়ার ভঙ্গিটা দেখলেন? হ্যাঁ, আমার হয়তো ভুলে, হয়তো কি তুই জানিস না তোর ভুল হয়েছে কি ভুল হয়নি? মানে আপনি জানেন না আপনার ভুল হয়েছে কি ভুল হয়নি? কি অদ্ভুত ব্যাপার, মানে ক্ষমা চাওয়ার ধরনটাও ক্ষমা চাইতে ইচ্ছে করছে না। আমি শুধু ভাবি এহেন অহংকার আসে কোথা থেকে বলুন তো? এটা হচ্ছে জিতের অহংকার, জয়ের অহংকার। যে সোহম চক্রবর্তী জীবনে সংগঠনটুকু করেনি, শুধুমাত্র কয়েকটা সিনেমা এবং তারকা প্রার্থীর জন্য চণ্ডীপুর মানে পূর্ব মেদিনীপুর জেলার একটা অঞ্চল থেকে জিতে এসেছিলেন। এমনকি শোনা যায় ওই জায়গার চুল ব্যবসা, মানে ওই আপনারা যদি চণ্ডীপুর, ভগবানপুর ওই অঞ্চলগুলো ঘুরে থাকেন আপনারা বুঝতে পারবেন, ওই অঞ্চলে একটা চুলের ব্যবসা হয়, মানে মানুষের মাথার যে পুরনো চুল, সেই চুলের ব্যবসা হয়। ওই চুলের কোনো ব্যবসায়ীকে অনেকে অপহরণ করে রেখেছে শোনা যায়। দেখুন, পুরোটাই শোনা খবর, আমি এর সত্যতা মিথ্যাত্ব কিচ্ছুই যাচাই করিনি, যাচাই করানোর আমার কাছে কোনো স্কোপও নেই। কিন্তু যে কথাটা বলার উপায় আছে সেটা হলো, আজ কলকাতা শহরে এতগুলো ওয়ার্ডে যেভাবে তৃণমূল পরাজয় লাভ করেছে, মানে পরাজিত হয়েছে, কোথাও 14টাতে এগিয়ে বিজেপি, কোথাও 3টে ভোটে এগিয়ে বিজেপি, কোথাও 100টা ভোটে এগিয়ে বিজেপি, এর কারণ কিন্তু এই ধরনের ছোট ছোট সোহম চারদিকে ঘুরে বেড়াচ্ছে কলকাতা শহরে। আজকে দেখুন, তৃণমূলের তো এত জয়কার, 29টা আসন পেয়েছে লোকসভায়। দেখতে পাচ্ছেন তৃণমূলের বিজয় মিছিল কলকাতা শহরে। ছোটোখাটো যে সমস্ত নেতা ছিল, মানে যারা শুধুমাত্র কামাতে এসেছিল, তাদের দেখতে পাচ্ছেন বিজয় মিছিল করতে। কেন? কারণ নিজের ওয়ার্ডটাকেই ধরে রাখতে পারেনি, সেই ওয়ার্ডগুলো কিন্তু বিজেপি জয়লাভ করেছে। হ্যাঁ, এবার আপনি প্রশ্ন করবেন বিজেপি জয়লাভ করেছে, যদি বিজেপিকে সবাই ভোট দেয় তাহলে তৃণমূল বেরিয়ে গেল। আরে বাবা, বন্দরটা তৃণমূল বেরিয়েছে, দিক থেকে অনেকগুলো লিড দিয়েছে, তাই এক লোকসভার হিসেবে বেরিয়ে গেছে। সুতরাং
বুঝতে হবে মানুষের মধ্যে একটা বিশাল ক্ষোভ আছে এই তৃণমূলের বিরুদ্ধে। যতটা তৃণমূলের বিরুদ্ধে পজিটিভ প্রচার করা হচ্ছে, এই লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে জিতিয়ে দিল, একইভাবে ওই মা লক্ষ্মীরাই কিন্তু তৃণমূলকে ফেলে দিতে দুবার ভাববে না। তাই হচ্ছে, কিন্তু তাই তো হচ্ছে, না হলে এরকম ঘটনা ঘটে কেন? আর কোথায় এত শক্তি পাই এই সোহমের মতো অভিনেতা বা নেতারা? আপনি লক্ষ্য করুন, এই সোহমরাই কিন্তু আগামী দিনের মজিদ মাস্টার, আগামী দিনের শেখ শাহজাহান। আমি যদি কিছু ভুল বলে থাকি আপনারা ক্ষমা করবেন, কিন্তু এই সোহম রায় আগামী দিনের মজিদ মাস্টার, আগামী দিনের শেখ শাহজাহান। শেখ শাহজাহান কি ভেবেছিল যে আমি এমন একটা বিচ্ছিন্ন এলাকায় আছি যেখান থেকে আমি যা করব, আমি আমার এলাকার রাজা। তাই কার ভেড়ি দখল করেছে, কার জমি দখল করেছে, কার বাস্তু দখল করেছে। হয়তো রাতের বেলায় পিঠে খাওয়ানোর ব্যাপারটা মিডিয়া চালিয়েছে বা বিরোধীরা চালিয়েছে, কিন্তু বাকিগুলো তো হয়েছে। যদি তিনি একদম নির্দোষ হবে, তা আজকে এতদিন পরও কিছু একটা তো হতো। সুতরাং একদম নির্দোষ কিন্তু নয় শেখ শাহজাহান। এরকম অচিরেই বহু শেখ শাহজাহান কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই পশ্চিমবঙ্গের কোনায় কোনায়, প্রান্তে প্রান্তে। এইগুলোকে তৃণমূলের উচিত ছাঁকনি দিয়ে ছেটে বের করে দেওয়া। তা সে যত বড়ই নেতা হোক আর যত বড়ই অভিনেতা হোক। অভিনেতা হলে কি মানুষের একদম সব কিছু কিনে নিয়েছে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই যিনি ভালো তাকে ভালো বলতে হবে। আজ দেব কথা দিয়েছিলেন যত লক্ষ ভোটে জিতবো তত গাছ লাগাবো, তার ডবল উনি গাছ লাগাতে শুরু করে। অলরেডি 2 লক্ষ গাছ মানে লাগানো শুরু করে দিয়ে, প্ল্যান্টেশন শুরু করে দিয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে। এবং সবচেয়ে বড় কথা, দেবের মধ্যে আজ পর্যন্ত সেই ধরনের এমন কিছু কথা শোনা যায়নি যেখানে দেবের বিরুদ্ধে একটা কথা বলা যায়। কিন্তু সোহমকে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞেস করলো যে কি হলো, সোহম উত্তর দিলেন যে অভিষেকের নামে কথা বলছিল। আচ্ছা, এটা সম্ভব? কলকাতায় নিউটাউনে বসে ব্যবসা করবে একজন তৃণমূল নেতাকে অভিষেকের নামে খারাপ কথা বলবে? যা হোক একটা চালিয়ে দিল নাকি? ভুলভাল স্ক্রিপ্ট লিখছেন আজকাল। আরে আপনি অভিনেতা ভালো হতে পারেন, স্ক্রিপ্ট রাইটার ভালো নন, এটা আপনি বুঝুন। রাজনীতি করছেন, করুন। হতে পারে মাথা গরম হয়ে গেছিল, ধাক্কা দিয়ে ফেলেছেন, হতে পারে। কিন্তু একজন নেতার সংযত থাকা উচিত। আমরা কেউ ভুলে যাইনি তাপস পালকে। তাপস পাল এই বাংলার প্রত্যেকটা মানুষের হৃদয়ে বাস করে বা করতো সেই সময়। তার গুরুদক্ষিণা বলুন, সাহেব বলুন, দাদার কীর্তি বলুন, একের পর এক হিট ছবি মানুষের মনের মণিকোঠায় বসেছিল এই তাপস পাল। সেই তাপস পালেরও একটা মন্তব্যের পর তাকে চলে যেতে হলো, শুধু রাজনীতি থেকে নয়, জীবন থেকে তাকে, মানে এই পৃথিবী থেকে তাকে চলে যেতে হলো। তাই ভাববেন না আপনি কিছু একটা করে ফেলবেন আর জনগণ আপনাকে মাফ করে দেবে। আগামী দিন এই প্রত্যেক কিছুর কড়াই গণ্ডায় হিসেব কিন্তু বুঝে নেবে জনগণ। তাই ক্ষমা চেয়েছেন, ভালো কথা। ক্ষমা চাওয়ার মধ্যেও এতটা অহংবোধ থেকে গেল, যেটা দেখে খুব দুঃখ পেয়ে আজকে এই ভিডিওটা করতে হলো আমায়। এবং আরও কি দেখলাম, এই বিজয়ের পর তৃণমূল নেতারা বা তৃণমূলের একটা অটো ইউনিয়ন বিধাননগরে বড় বড় আবাসনগুলোতে ঢুকে খেলা হবে চালাচ্ছে। কেন খেলা হবে চালাচ্ছে? এইটা কি ধরনের অসভ্যতামি? আরে বাবা, সেই আবাসনের 10 জন তো মনে রাখবে এই ঘটনাটা, ভোটে এফেক্ট পড়বে না? কেন তৈরি হবে না ওয়ার্ডগুলোতে বিজেপি 5টাতে লিড, 10টাতে লিড, 15টা লিড? আর মমতা ব্যানার্জি এই আবাসনগুলোতে যে ঘটনা ঘটেছে তার জন্য উনি কথা তুলেছেন, কিন্তু সোহমের বিরুদ্ধে একটা কথা বললেন না। এবং সবচেয়ে বড় কথা, আমি দেখলাম সোহমকে পুলিশ ডাকলো না পর্যন্ত, যাকে মেরেছে তাকে ডাকলো, একটা সাদা খাতায়, একটা সাদা কাগজে সই করিয়ে এনে ছেড়ে দিল। কি এটা তো তৃণমূল বিধায়ক বলে সম্ভব? আপনি হলে কি হতো? ছাড় পেতাম তো? প্রশ্ন করুন। সে তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, প্রশ্ন করুন, আওয়াজ ওঠান। ছেড়ে দেবেন না এদের। বিশাল কিছু করে বসেনি, 3 বছর হয়ে গেছে, বিশাল কিছু করেনি কাজ, তাই আজ এদের এই অবস্থা। শুধুমাত্র মানুষ এখনো মমতা ব্যানার্জিকে দেখেই ভোটটা দেয়, মমতা ব্যানার্জির উন্নয়নেই মানুষ ভোটটা দেয়। কিন্তু এদের এই ধরনের ঔদ্ধত্য থাকলে, এই ধরনের আচরণ ক্রমশ চলতে থাকলে আস্তে আস্তে তৃণমূলের কিন্তু পতন সম্ভব। অনেক ক্ষমতাশীল দল ছিল ব্রিটিশ সরকার, তারাও চলে গেছে। 34 বছর সিপিএম শাসন করেছিল। সিপিএম বলতো যে সিপিএম এর বিকল্প সিপিএমকে পশ্চিমবঙ্গ থেকে কেউ হাঁটাতে পারবে না।
কালের নিয়মে আজ তারা শূন্য, বিধানসভাতেও শূন্য, লোকসভাতেও শূন্য। 7% ভোট ছিল, নেমে 6% হয়েছে। তো এই অহংকার একটু কম করা উচিত। সমস্ত তৃণমূল নেতাদের বলবো, মানুষের পাশে যান, মানুষের কাজ করুন। দিদি আপনাদের মানুষের কাজ করার জন্য বলেছে। শুধু তৃণমূল নেতারা দেখছে কোথায় টাকা, কোথায় টাকা, কোথায় টাকা, আর আস্ফালন শুধু বড় বড়। যাই হোক, অনেক ক্ষোভ থেকে ভিডিওটা করলাম। ভালো লাগলে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, চললাম।